সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলাপ করতে হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশে এই ভয়াবহ এয়ারক্রাফট ক্র্যাশ। এবং সেটা ক্র্যাশ হয়েছে একটি স্কুল এবং কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমার অনেক ক্লোজ ইন এ সেন্স যে আমি নিজে রাজুক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি বাংলাদেশে, এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটা আমাদের রাজুকেরই প্রাক্তন প্রিন্সিপাল, আমাদের সবার শ্রদ্ধেয় এবং প্রিয় নূর নবী স্যার, কর্নেল নূর নবী স্যার, ওনার নিজের হাতে গড়া। তো কয়েকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং কিছু মিসকনসেপশন আমি ক্লিয়ার করতে চাই, যেটা আমি কয়েক দিন ধরে বিগত কয়েক ঘন্টায় বাংলাদেশে অনলাইন স্পেয়ারে ফেসবুকে অনেক বেশি আলোচনা হতে দেখেছি। এক নাম্বার হচ্ছে যে অনেকেই বলছেন যে এইরকম জনবহুল এরিয়ায় ঢাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করলো, ফ্লাই করলো, তাই তো? কেন এটাকে সরিয়ে নেওয়া হয় না? কয়েকটা জিনিস চিন্তা করে দেখেন। এক নাম্বার হচ্ছে যে প্রশিক্ষণ বিমান তাহলে কোথায় ল্যান্ড করবে? বিমান তো ল্যান্ড করতে হবে, তাই না? তো প্রশিক্ষণ বিমানগুলো যেখানে ল্যান্ড করে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটাকে আওয়ামী লীগ সরকার চেঞ্জ করেছিল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম দিয়েছিল। তো ওই এরিয়াতে, ওখানে যদি এয়ারপোর্ট হয়, ওখানে যদি আপনার রানওয়ে হয়, তাহলে প্রশিক্ষণ বিমানগুলো আসলে কোথায় ল্যান্ড করবে? তো অন্য কোথাও ল্যান্ড করতে পারবে না, তাই না? যেখানে আপনার রানওয়ে সেখানে ল্যান্ড করবে। তো এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে জনবহুল এরিয়াতে কেন এটা ক্র্যাশ করতে গেল বা ল্যান্ড করতে গেল বা প্রশিক্ষণ নিতে হচ্ছে? দেখেন যে যখন এই 1960 সালের দিকে পাকিস্তান আমলে যখন সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বা এই এয়ারপোর্ট গুলো হয়, রানওয়ে গুলো হয়, তখন কিন্তু এই উত্তরা এরিয়া জনবহুল ছিল না। আপনারা জানেন যে এই 80-র দশকেও কিন্তু উত্তরাতে আমাদের টিচাররা বলতেন, আমি যেহেতু উত্তরাতে পড়াশোনা করেছি, আমাদের টিচাররা বলতেন সেই 80-র দশকেও আপনার উত্তরাতে সন্ধ্যার পরে 7টার পরে বের হওয়া যেত না, শিয়ালের ভয়ে। এরকম একটা অবস্থায় ছিল এই ঢাকার সাইডটা, গুলশান, বনানী, হ্যাঁ, এরপর থেকে কিন্তু উত্তরা পর্যন্ত জঙ্গল। ওইদিকে টঙ্গী, গাজীপুরে গিয়ে আবার জনবসতি হয়েছে, মাঝে উত্তরাটা কিন্তু ফাঁকা ছিল, ওখানে এয়ারপোর্ট ছিল সেই সময় ঠিকই ছিল। তো স্বাধীনতার পরে এই গত 30 বছর 50 বছরে কেন এই এয়ারপোর্টের আশেপাশে, বিমান বাহিনীর রানওয়ের আশেপাশে এরকম নগরায়ন হলো, সেটাকে প্রশ্ন করেন। মানে এয়ারপোর্টটা বা রানওয়েটা তো নগরের মধ্যে হয়নি, নগরটা হয়েছে এয়ারপোর্ট রানওয়ের আশেপাশে। সেটা কিভাবে হলো, কেন হলো, দায়িত্বে কারা ছিল, কি ধরনের প্ল্যানিং এর ডিফিসিয়েন্সি ছিল, দুর্নীতি ছিল, সেটাকে প্রশ্ন করেন। সেটা একটা লেজিট প্রশ্ন হতে পারে। আরেকটি বিষয় আমাদের জানা দরকার যে এই অ্যাক্সিডেন্টটা কেন হয়। যে বাংলাদেশে আমরা তো এগুলো শুনি না যে আমেরিকাতে প্রশিক্ষণ নেওয়ার সময় পাইলট নিহত হয়েছে। আমি 12 বছর ধরে আমেরিকাতে আছি, আমি একটা নিউজও শুনিনি। হয়েছে হয়তোবা, জাস্ট আসে নাই, হতে পারে। বিমান দুর্ঘটনা, হেলিকপ্টার দুর্ঘটনার খবর আমরা শুনেছি, কিন্তু এরকম বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান খুব বেশি শুনিনি। ইন্ডিয়াতে এই যে দেখেন কিছুদিন আগে যেই ইয়ে হলো, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো, তার আগে যেই ইন্ডিয়া পাকিস্তানে হামলা করতে গিয়ে কয়েক বছর আগে বিমান ভূপাতিত হলো, সেখানে কিন্তু ইন্ডিয়ান বিমান বাহিনীর পাইলটকে পাকিস্তান ক্যাপচার করেছিল। এই যে বিমান ভূপাতিত হয়, পাইলট বেঁচে যায়, বাংলাদেশে বিমানও ভূপাতিত হয়, পাইলট সবার আগে মারা যায়। এই পার্থক্যটা কেন, এটা নিয়ে আপনারা প্রশ্ন করেন। তো আমি আমার ছোট ইনভেস্টিগেশনে এবং ইন্টারভিউর মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যখন ইজেক্ট করে, এক নাম্বারে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের ভাঙ্গাচুরা বিমান নিয়ে, মান্দাতার আমলের বিমান নিয়ে ফ্লাই করা হয়। নাম্বার 2 ইম্পর্টেন্ট, যেটা অনেকে বলছেন না, সেটা হচ্ছে যে ইজেকশন সিট, যেখানে আপনি প্রেস করলে পরে পাইলট অনেক বেশি ফোর্সে উপর দিকে উঠে যাবে, পরে প্যারাসুটের মাধ্যমে নিচে পড়বে, বিমান ধ্বংস হলো, লাইফ বাঁচলো। ইজেকশন সিটের যেটা সবচেয়ে পৃথিবীতে রিলায়েবল মার্টিন ব্রেকারের সিট গুলো, এটা কিন্তু বাংলাদেশে ইউজ করে না, দাম বেশি, এর জন্য করে না। বাংলাদেশ যেটা চিন্তা করে, আমাদের তো প্রচুর মানুষ আছে, একটা দুইটা পাইলট মরলে কি হবে, পরের বছর একটা পাইলট হায়ার করে ওটাকে উঠাই দিব, এত টাকা কেন খরচ করতে যাবে? যে লাইফের প্রতি যে আমাদের সেন্সিটিভিটি নাই, ভ্যালু দেওয়ার কালচার নাই, সেটাকে প্রশ্ন করেন। মার্টিন ব্রেকারের সিট কেন বাংলাদেশ ইউজ করে না? পুরানো বিমান তো আছেই, যে লাইফ সেভিং যেই ইজেকশন সিট গুলো বাংলাদেশ বিমান বাহিনী সেটা কেন ইউজ করে না? লাইফের মূল্য নাই কেন? ওই যে পুরানো একটা গল্প আছে না, ওই জোকস আছে যে বলে যে আমেরিকা, জাপান, বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছে, ঘড়ি ফেলে দিচ্ছে, বলে আরে আমাদের দেশে ঘড়ি কত আছে, তারপর এটা একটা মূল্যবান জিনিস ফেলে, আমাদের দেশে কত আছে। বাংলাদেশের বিমান, বাংলাদেশের প্রাইম মিনিস্টার
মানুষ ফেলে দিচ্ছে, ফকির ফেলে দিচ্ছে, বলে এই কি করলা বিমান থেকে মানুষ মারা যাবে, আমাদের দেশে ফকির অনেক আছে। এই যে এই জোকসটা, এটা কিন্তু সত্য অনেকটা এই ক্ষেত্রে, যে আরে আমাদের পাইলট মূল্যে আরো পাইলট পরের বছর হায়ার করবো, অনেকে জয়েন করবে, এত দরকার নেই। এই মেন্টালিটিটা কিভাবে চেঞ্জ হবে সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন। তো আরেকটা প্রশ্ন অনেকেই করছেন, সেটা হচ্ছে যে আমাদের আমরা গরিব দেশ, আমাদের দেশের এত বাজেট নেই, তাই তো? আমাদের নতুন এই প্রশ্নটা না করে সঠিক প্রশ্নটা করেন যে কিভাবে তাহলে পরে এই গরিব দেশ থেকে $300 বিলিয়ন পাচার হয়েছে মিনিমাম গত আওয়ামী ফ্যাসিস্ট আমলে। তো এই $300 বিলিয়ন দিয়ে, তাই তো, আমেরিকার ডিফেন্স বাজেট সম্ভবত $800 বিলিয়ন। তো আমেরিকার অলমোস্ট হাফ ডিফেন্স বাজেট করা যেত বাংলাদেশ। চিন্তা করতে পারেন, বাংলাদেশ রিজিওনাল সুপার পাওয়ার হয়ে যেত। ওই প্রশ্নটা করেন, আমাদের রিসোর্সের প্রশ্ন করেন না, আমাদের দুর্নীতির প্রশ্নটা করেন। সেটা কিভাবে হলো এবং সেটা ভবিষ্যতে কিভাবে না হতে পারে, যারা রাজনৈতিক দল এখন ক্ষমতায় আসতে চাচ্ছেন তারা এই কমিটমেন্টটা দিতে পারেন কিনা ফিউচারের জন্য, ফিউচারে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেটাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আর সর্বশেষ যে পয়েন্টটি বলে আমি আমার এই আলাপটা শেষ করব, সেটি হচ্ছে যে এই যে দেখেন, আপনারা আমাদের অনুষ্ঠানে দেখেছেন যে যত রিটায়ার্ড আর্মি অফিসাররা এসেছেন, এয়ারফোর্স নেভির অফিসাররা আমাদের অনুষ্ঠানে এসেছেন, যারা আওয়ামী আমলে নির্যাতিত হয়েছেন, তারা কিন্তু সবাই বলেছেন যে তারা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ চতুর্দিক থেকে, একদিক বাদে চতুর্দিক থেকে ইন্ডিয়া দ্বারা পরিবেষ্টিত। বাংলাদেশের যুদ্ধ হলে কার সাথে হবে? ইন্ডিয়ার সাথে হবে। তো এই ইন্ডিয়া কেন্দ্রিক যে ট্রেনিং ছিল বাংলাদেশের গত 50 বছর ধরে, যে ইন্ডিয়াকে শত্রু জ্ঞান করে ট্যাকটিক্যাল ট্রেনিং নেওয়া, এই গত ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট যখন বাংলাদেশে ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা বলছি, তারা কিন্তু এই ট্রেনিংটাই চেঞ্জ করে দিয়েছে। এখন বলা হতো যে গত এয়ারফোর্স চিফের সময় বলা হতো যে আরে এত ট্রেনিং দিয়ে এগুলো দিয়ে কি হবে, আমাদের তো শত্রু নেই, ইন্ডিয়া তো আমাদের শত্রু না, তো তার চেয়ে তোমরা ইন্ডিয়া থেকে কিছু বলিউডের নায়িকা এনে গান বাজনা করো, ইত্যাদি ইত্যাদি করো, এত ট্রেনিং এগুলো করে টাকা পয়সা দরকার নাই। তো তো এই যে কালচারটা চেঞ্জ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে, কালচারটা কিভাবে আবার ব্যাক করানো যায়, পুনরুদ্ধার করা যায়, সেই প্রশ্নটা করেন। কি কি পরিবর্তন হয়েছে ট্রেনিং এ, এটাকে কিভাবে রেস্টোর করা যায়, আমাদের একটা ওয়ার রেডি ফোর্স আমরা কিভাবে পেতে পারি, সেটাকে প্রশ্ন করেন। বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, নেভিকে দোষ দিয়েন না। তাদেরও তো যারা চিফরা আছেন অবশ্যই কোরাপ্ট, প্রথম কয়েক লেয়ার তো অবশ্যই কোরাপ্ট, কিন্তু ইন জেনারেল যারা সৈনিক আছেন, যারা জুনিয়র অফিসার আছেন, মিড লেভেল আছেন, তারা তো দেশের কে সার্ভ করতেই গেছেন, তাদেরকে হেল্প করেনি বাহিনীগুলো পুনর্গঠনের জন্য। এবং এই ধরনের ঘটনা কিভাবে পুনরাবৃত্তি না ঘটতে পারে সেই বিষয়গুলো দিকে নজর দেন, রাইট কোয়েশ্চেন করেন। আপনাদের প্রতি আমার এই আবেদন থাকবে, রাইট জায়গায় রাইট পার্সনের কাছে রাইট প্রশ্নগুলো করেন। আমি জানি সবার আবেগ অনেক বেশি, আমি নিজেও গত 24 ঘন্টা অনেক বেশি ইমোশনাল ছিলাম, কারণ আগেই বলেছি উত্তরা আমার জন্য খুবই একটা আমার শৈশব জড়িত একটা এলাকা। মাইলস্টোন কলেজ আমাদের চোখের সামনে হয়েছে, এটার মধ্যে এত বড় ঘটনা দেখার পর কিন্তু লেটস আস্ক দ্য রাইট কোয়েশ্চেন টু দ্য রাইট পিপল ইন দ্য রাইট টাইম, এন্ড দিস ইজ দ্য রাইট টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।